বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম রাজনৈতিক কর্মসূচি ছিল ২ জুন ধর্মতলায়। বিজেপি যে ক্ষমতাসীন সরকার, সেই সরকারের নেয়া নানান পদক্ষেপের বিরুদ্ধে তিনি এই বিক্ষোভের ডাক দেন। গত বেশ কিছুদিন ধরেই তৃণমূলের বিভিন্ন নেতারা হামলার শিকার হচ্ছিলেন, গ্রেপ্তার হচ্ছিলেন। কেন্দ্রীয় সরকারের বাহিনীর আহ, নানান রকমের নিপীড়নের শিকার হচ্ছিলেন, এমন অভিযোগ এনে তিনি বিজেপির বিরুদ্ধে একটি বিক্ষোভের ডাক দেন ধর্মতলায়। তো এই বিক্ষোভের কর্মসূচি, সেখানেই বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রসঙ্গটি তুলেন, তাতেই মোটামুটি বাংলাদেশ এবং ভারত নড়েচড়ে বসেছে। বর্তমানে বাংলাদেশ এবং ভারত জুড়ে তুমুল আলোচনা হচ্ছে। তিনি মন্তব্য করেছেন বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার ব্যাপারে। তিনি এই কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের চাপে আহ, ইয়েতে হচ্ছে যে এই হত্যার ব্যাপারে নানান তথ্য লুকানো হয়েছিল, এই প্রসঙ্গটি তিনি সামনে এনেছেন। ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বাংলাদেশের ওই ঘটনার খুনিদের তার রাজ্যে প্রবেশের পরপরই পুলিশের এসটিএফ গ্রেপ্তার করে। তো এই গ্রেপ্তারের পরে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করেন এবং তাকে বলা হয় যে এই বিষয়টি যেন বাইরে জানাজানি না হয়, তাকে গোপন রাখতে বলা হয়। এবং তৃণমূল কংগ্রেস নেত্রী এই প্রসঙ্গে আরো বলেন যে বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল, যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছিল। অন্য দেশের কথা আমি জানি না, আমার সে কথা বলারও অধিকার নেই। তবে আমি যেটা বলতে চাই তা হলো ওই হত্যাকারী মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে আসে এবং বাংলায় আসার পর আমাদের এসটিএফ তাদের গ্রেপ্তার করে, পুলিশের বাহিনী। তো এইটা তাদের কৃতিত্ব। কিন্তু এই গ্রেপ্তারের পরে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে আমাকে ফোন করেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হয় এবং জানান যে আপনি রাজ্য পুলিশকে দিয়ে জানিয়ে দিন যে এই তথ্য যেন বাইরে না যায়, কারণ এটা দেশের ব্যাপার। তিনি অমিত শাহকে উদ্দেশ্য করে বলেন যে কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজকের সরকার পরিবর্তন হলেও আমি সবই জানি। আমার হৃদয়টা একটা কথার ভান্ডার, তথ্য ভান্ডার। এতদিনে আমি বলিনি, কিন্তু আজকে অত্যাচারের শেষ সীমায় আমরা পৌঁছে গেছি, তাই আমাকে মুখ খুলতে হচ্ছে। তিনি দাবি করেন যে আমি সেই নাম বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, অর্থাৎ একটা তোলপাড় করা একটা তথ্য এটি হবে। তো আমি বাংলাদেশকে ভালোবাসি, তাই দেশের স্বার্থে আমি ওই নাম বলবো না। অর্থাৎ তিনি কিন্তু এই হত্যার পেছনে ভারত সরকার বা ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংযুক্তি বা সম্পৃক্ততা আছে, এই ইঙ্গিত তিনি স্পষ্ট করেছেন। এবং এ ব্যাপারে মানে বাংলাদেশ জুড়ে যে তুমুল আলোচনা চলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। তো এটি কিন্তু এখন ভারত সরকারের রীতিমতো দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এটি একটি অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। ফলে এ ব্যাপারে ভারত সরকারের পক্ষ থেকেও কোনো বিবৃতি বা কোনো বক্তব্য আসা দরকার। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে আমি এতদিন আজকে বলিনি, এতদিন পরে আজকে বললাম যে আমরা অত্যাচারের শেষ সীমায় পৌঁছে গেছি। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই মমতার তৃণমূল কংগ্রেসকে ভাঙার জন্য চেষ্টা করে আসছে, এমন অভিযোগ করেছেন মমতা। মমতার দলের একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, মমতার দলের একাধিক নেতা, শীর্ষ নেতা, তাদেরকে হামলার শিকার পর্যন্ত করা হয়েছে। তো তারই প্রতিবাদে ছিল আজকের এই বিক্ষোভ আয়োজন। তো এই বিক্ষোভেই তিনি মূলত এই বিস্ফোরক মন্তব্যগুলো করেন। তো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এই শরীফ ওসমান হাদী হত্যার বিষয়ে ভারত সরকারের সম্পৃক্ততার যে প্রসঙ্গটি এসেছে, এর বাইরেও তিনি তৃণমূলকে ভাঙার ষড়যন্ত্রের কথা নিয়ে এসেছেন। তিনি নিজের দলের যে বিধায়ক, তাদেরকে নিয়েও তিনি কথা বলতে ছাড়েননি। তিনি বলেছেন যে আমার একটাই দুঃখ, যাদের জন্য সারা জীবন উৎসর্গ করলাম তারাই আজ গাদ্দারের সঙ্গে লাইন দিয়েছে, তারা আজকে তৃণমূল ভাঙার জন্য গাদ্দারি করছে। আমি বলবো সবাইকে ভগবান যেন সুমতি দেন, কোনোদিন ভালো কাজ করে থাকি সেটা মেনে চলবো। তো আজকে
তার এই বক্তব্যে এটাও স্পষ্ট হয় যে তার দলের অবস্থায় কিন্তু বেশ নড়বড়ে। দেখেন ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জনকে হচ্ছে মানে বিদ্রোহী হিসেবে চিহ্নিত হচ্ছে এমন গুঞ্জনের কথা কিন্তু আমরা ভারতীয় মিডিয়ায় পেয়েছি। তো এর বাইরে আজকে কিন্তু এই বিক্ষোভে মাত্র ৬ জন বিধায়ক যোগ দিয়েছিলেন। এটিও ইঙ্গিত দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায় কি আদতে একা হয়ে যাচ্ছেন? তার দল তৃণমূল কি আর ঘুরে দাঁড়াতে পারবে, নাকি তারও পরিণতি এখন সিপিআইএম এর মতো হবে, অথবা অন্য কোনো রাজনৈতিক ক্ষয়িষ্ণু রাজনৈতিক দলের পরিণতির দিকে যাচ্ছে কিনা। তো তার এই দল পুনর্গঠন প্রক্রিয়ায় উদ্যোগ হিসেবেই যে আজকের কর্মসূচি হিসেবে ধরে নিয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা, তবে সেখানেও কিন্তু হোঁচট খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার এই কর্মসূচিতে তার পাশে দলের বেশিরভাগ সদস্যকেই দেখা গেল না। এটি মমতার রাজনীতির জন্য দারুণভাবে একটা রেড সিগন্যাল। আর বাংলাদেশের যে শরীফ ওসমান হাদী হত্যার বিষয়ে যে তোপ তিনি দেখেছেন, এখন দেখার বিষয় যে ভারত সরকার মানে ভারতের কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার এই প্রসঙ্গটাকে কিভাবে হ্যান্ডেল করে বা কি প্রতিক্রিয়া দেয়।